আমার পিছনে দেখতে পাচ্ছেন পানাম নগরীর সেই ধ্বংসপ্রাপ্ত ভবনগুলো। বন্ধুরা, আজকে আমি যাচ্ছি ইতিহাসের সেই হারিয়ে যাওয়া নগরী পানাম সিটিতে। 1500 শতকে এই শাখা যেখানে বাংলার প্রথম রাজধানী স্থাপন করেছিলেন। সেই নগরীর ধ্বংসাবশেষ এখনো রয়ে গেছে অনেক ইমারত, যেগুলো দেখলে আপনাদের অবশ্যই ভালো লাগবে। এখন আমি রাজধানী গুলিস্তানের স্টেডিয়াম মার্কেটের পাশে বাস কাউন্টারের সামনে অবস্থান করতেছি। রাজধানী থেকে যেতে হলে গুলিস্তানে আসতে হবে আপনাদেরকে। এখান থেকে মাত্র 65 টাকা ভাড়া নেই সোনারগাঁও উপজেলার মুরগাপাড়া চৌরাস্তা পর্যন্ত। চৌরাস্তা পৌঁছিয়ে অটো কিংবা সিএনজিতে যেতে হবে পানাম নগরীতে। গুলিস্তান থেকে সরাসরি অনেক গাড়ি মুরগাপাড়ার উদ্দেশ্যে ছেড়ে যায়, তার মধ্যে স্বদেশ, দোয়েল এবং মেঘলা গাড়ি। মুরগাপাড়া যাবে এটা? হ্যাঁ, দাম কত একজন? 65। স্বদেশ গাড়ির একটা টিকিট নিয়ে আমি উঠে পড়লাম এই গাড়িতে। মাত্র 10 মিনিটের ব্যবধানে গাড়িটি ভরে গেল। এরপরে শুরু হলো ইতিহাসের এক প্রাচীন নগরের উদ্দেশ্যে যাত্রা। সামনে দেখতে পাচ্ছেন বঙ্গভবন। এটি বাংলাদেশের অন্যতম প্রশাসনিক একটি ভবন। এটি রাষ্ট্রপতির বাসভবন, তাই এই বিশেষ নিরাপত্তা বলয়ের মাধ্যমে চারপাশ ঘিরে রাখা হয়েছে। রাজধানী সুপার মার্কেট থেকে আমাদের গাড়িটি ইতিমধ্যেই ফ্লাইওভারের উপরে উঠে পড়েছে। উঁচু ভবন থেকে শুরু করে বস্তিঘর, চলার পথের সবই দেখতে থাকলাম। ফ্লাইওভারগুলো ঢাকার যানজট কমানোর জন্য যেমন সহায়ক হয়েছে, তেমনি ভ্রমণে এনেছে ভিন্ন মাত্রা। ঢাকা থেকে সোনারগাঁ দূরত্ব মাত্র 30 কিলোমিটার। সোনারগাঁগামী বাস ছাড়াও কুমিল্লা কিংবা চিটাগং রোডের যে কোনো বাসে উঠে আপনারা আসতে পারবেন মুরগাপাড়া চৌরাস্তা পর্যন্ত। রাজধানী যাত্রাবাড়ির টোল প্লাজায় টোল পরিশোধ করেই গাড়িটি ছুটতে থাকলো। মোড় পেরিয়েই কিছুক্ষণের মধ্যে চলে আসলাম কাশপুর ব্রিজে। এই ব্রিজের উপর উঠলেই চোখে পড়বে শীতলক্ষ্যা নদীর সৌন্দর্য এবং অসংখ্য কার্গো জাহাজের লোকাল বাস। তাই বিভিন্ন জায়গায় বাস থামাচ্ছে লোক নামানোর জন্য কিংবা উঠানোর জন্য। স্বল্প দূরত্বের রাস্তা হওয়ার কারণেই এটি বিরক্তের কারণ হয়ে দাঁড়াবে না আশা করি। এটা ব্রহ্মপুত্র নদ। হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী এই স্থানে দেবতা ও ঋষিরা স্নান করেছিল। হিন্দু পুরাণ অনুযায়ী এই স্থানে স্নান করলে পাপ মোচন হয়, তাই প্রতি বছর চৈত্র মাসে এখানে অষ্টমী স্নানের উৎসব হয়, যেখানে লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মানুষ আসে শুধুমাত্র স্নান করার জন্য। দেখতে দেখতে বাসটি পৌঁছে গেল মুরগাপাড়া বাস স্ট্যান্ডে। এখানে আসতে সময় লাগলো মাত্র 45 মিনিট। স্ট্যান্ডের পাশেই রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছে অসংখ্য সিএনজি ও ব্যাটারি চালিত অটোরিকশা। এটাই হলো পানাম নগরীতে যাওয়ার মূল রাস্তা। এখান থেকেই 20 টাকা ভাড়ায় এই অটোরিকশাগুলো যাবে পানাম সিটিতে। পানাম নগরীর আশেপাশে ভালো কোনো হোটেল নাই, তাই যাওয়া কিংবা আসার পথে আপনারা কেউ যদি খেতে চান তাহলে এই মুরগাপাড়াতে নেমেই খেয়ে আসতে হবে। একটি ব্যাটারি চালিত অটোরিকশায় আমি রওনা দিলাম পানাম নগরের উদ্দেশ্যে। মোগরাপাড়া থেকে পানাম নগরীর দূরত্ব 3 কিলোমিটার। অটোরিকশাতে জনপ্রতি ভাড়া 20 টাকা করে। আপনারা যদি কেউ রিজার্ভ আসেন তাহলে 40 টাকা কিংবা 30 টাকা নিতে পারেন। যতই পানাম নগরীর কাছাকাছি যাচ্ছি ততই অন্যরকম এক আবেশে দেহমন যেন শিহরিত হচ্ছে। ইতিহাসের হারিয়ে যাওয়া এক সমৃদ্ধ নগর। এই সোনারগাঁ একসময় ছিল বাংলার রাজধানী। কালের বিবর্তনে এটি আজ নারায়ণগঞ্জের একটি উপজেলা মাত্র।
বেশি সময় লাগলো না, প্রায় 10 থেকে 15 মিনিটের ব্যবধানে চলে আসলাম সেই ইতিহাসের প্রাচীন নগরীর কাছে। মূল শহরে প্রবেশ করার আগে একটু সামনে এগিয়ে যেয়ে যেন থ হয়ে গেলাম। এক পরিত্যক্ত শহর, যেখানে কেউ আর বসবাস করে না। সরু রাস্তার পাশে দাঁড়িয়ে আছে কয়েকশো বছরের পুরানো ভবনগুলো। মূল শহরে প্রবেশ করার আগেই চোখে পড়বে এরকম দৃষ্টিনন্দন স্থাপনাগুলো, যা কালের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে। পানাম সিটিতে প্রবেশ করার জন্য এখান থেকে নিতে হবে টিকিট, তাই আমি 20 টাকা দিয়ে একটি টিকিট সংগ্রহ করলাম। প্রিয় বন্ধুরা, আমার সামনে যে ভবনগুলো দেখতে পাচ্ছেন, এটি পানাম নগরীর সেই বিখ্যাত ভবনগুলো। এর মধ্যে অনেক ভবনই ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে, তবু এখন যে ভবনগুলো দেখা যায়, সেই ভবনগুলো দেখলেই আপনারা অনুমান করতে পারবেন কতটা সমৃদ্ধ ছিল এই নগরী। হারিয়ে যাওয়া এই নগরীতে পা রেখেই নিজেই যেন হারিয়ে গেলাম কল্পলোকের অতল তলে। একই অদ্ভুত বাস্তবতা, যা মানতে মানুষ বাধ্য। যে শহরে বসবাস করত ধনী বণিকেরা, আজ সেই শহর ইট সুরকির প্রাণহীন এক নগরী। যে বণিকেরা কারি কারি টাকা দিয়ে বানিয়েছিলেন সুরম্য অট্টালিকা, গড়েছিলেন সাধের বসতি, তারা কি জানতেন একসময় এভাবেই বিলুপ্ত হয়ে যাবে তাদের সাধের বসতি? বন্ধুরা, চলুন আগে জেনে নিই পানাম নগরীর পূর্ণাঙ্গ ইতিহাস। 15 শতকে ঈশা খাঁ বাংলার প্রথম রাজধানী স্থাপন করেছিলেন সোনারগাঁতে। পূর্বে মেঘনা এবং পশ্চিমে শীতলক্ষ্যা নদীপথে বিলেত থেকে আসতো থান কাপড়, আর এদেশ থেকে যেত মসলিন। শীতলক্ষ্যা আর মেঘনার ঘাটে প্রতিদিনই ভিড়ত পালতোলা হাজার হাজার নৌকা। ওই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যিক কার্যক্রম ও নতুন স্থাপত্য রীতিতে গড়ে ওঠে পানাম নগরী। পরবর্তীতে এই পোশাক বাণিজ্যের স্থান দখল করে নেয় ইংরেজদের নীল বাণিজ্য। ইংরেজরা এখানে বসিয়েছিলেন নীলের বাণিজ্যিক কেন্দ্র। রাজধানী সোনারগাঁর এক প্রাচীন নগর ছিল এই পানাম। এই পানামে ঔপনিবেশিক ধাঁচের একতলা এবং দোতলা বাড়ি রয়েছে প্রচুর। মূলত পানাম ছিল হিন্দু ব্যবসায়ীদের নগরী। তাদের ব্যবসা ছিল ঢাকা কলকাতা জুড়ে। তারাই গড়ে তুলেছিল এই পানাম নগরী। 1611 খ্রিস্টাব্দে মোগলদের সোনারগাঁ অধিকরণের পর সড়ক ও সেতু নির্মাণের ফলে রাজধানী শহরের সাথে পানাম এলাকার সরাসরি যোগাযোগ স্থাপন হয়। বাংলার স্বাধীন রাজা বারোভিয়াদের অন্যতম ঈশা খাঁর পদচারণা ছিল এই নগরীতে। এই নগরী সমৃদ্ধ করেছিল রাজধানী সোনারগাঁকে, তাই ঈশা খাঁ প্রায়ই আসতেন এই নগরীতে। শুধু তাই নয়, দূর দূরান্তের রাজ অতিথিদের তিনি নিয়ে ঘুরে দেখাতেন এই নগরীকে। ইতিহাস থেকে জানা যায় পারস্যের বিখ্যাত কবি হাফিজকে এই নগরীতে আসার আমন্ত্রণ জানানো হয়েছিল, কিন্তু তখন বয়সের ভারে নুয়ে পড়া হাফিজ এই নগরীতে আসেননি। তার কবিতাতে তিনি বর্ণনা করে গিয়েছিলেন এই নগরীর ইতিহাস এবং সমৃদ্ধের কথা। সেই সূত্র ধরে অনেক নাগরিক ভ্রমণপ্রিয়সু মানুষ এই নগরীতে আসে তদানীন্তকালে। পানাম নগরীতে টিকে থাকা বাড়ির মধ্যে 52টি বাড়ি অন্যতম। পানাম শহরের উত্তর পাশে 21টি এবং দক্ষিণ পাশে 31টি বাড়ি রয়েছে। বাড়িগুলো অধিকাংশই আয়তাকার, উত্তর দক্ষিণ বিস্তৃত, উচ্চতা 1 তলা থেকে 3 তলা পর্যন্ত।
বাড়িগুলোর স্থাপত্যে মোগল, গ্রিক ও গান্ধারা স্থাপত্য শৈলীর নির্দেশন বিদ্যমান। প্রতিটি বাড়ি ব্যবহার উপযোগিতা, কারুকাজ, রঙের ব্যবহার এবং উদ্ভাবনের দিক থেকে নির্মাণ কুশলীতায় ভরপুর। ভবনগুলোতে ইটের সাথে ব্যবহার করা হয়েছে ঢালাই, লোহাকৃত ব্রাকেট, ভেন্টিলেটর আর জানালার গ্রিল। এছাড়া মেঝেতে রয়েছে লাল সাদা রঙের মোজাইকের কারুকাজ। প্রতিটি বাড়ি অন্তর্বাটি এবং বাহিরবাটি এই দুটি অংশে বিভক্ত। বেশিরভাগ বাড়ির সামনে আছে উন্মুক্ত উঠান। প্রায় প্রতিটি বাড়ির সামনে আছে এরকম উন্মুক্ত জলাশয়। এই জলাশয়ের চারপাশে কয়েকটি ঘাটও আছে। পানাম নগরীর পরিকল্পনাও নিখুঁত। এই নগরীর দুই পাশে দুটি খাল ও 5টি পুকুর আছে। নগরীকে জলাবদ্ধতা মুক্ত রাখতেই এই ভূমি খালের দিকে ঢালু করে রাখা হয়েছে। কি করুণ এক বাস্তবতা! তারা কি জানতো কারি কারি টাকা দিয়ে তারা যে রাজপ্রাসাদ তৈরি করেছিল তার এই করুণ অবস্থা হবে আজ। প্রকৃতির কি নিষ্ঠুর আচরণ! কারি কারি টাকা দিয়ে যে বণিকেরা এরকম অট্টালিকা তৈরি করেছিল তাদের নাম নিশানা পর্যন্ত আজ এখানে নাই। এইখানে এসে হাসন রাজার সেই বিখ্যাত গানের কথা মনে হয়ে গেল। লোকে বলে বলে রে, ঘর বাড়ি ভালো না আমার, কি ঘর বানাবো আমি শূন্যেরই মাঝার। হয়তো হাসন রাজা অন্তর্চক্ষু দিয়ে এমন বাস্তবতাকে স্পর্শ করতে পেরেছিল। দেহ একদিন বিলীন হয়ে যাবে, কিন্তু কর্ম রয়ে যাবে মানুষের হৃদয়ে কালের স্রোতে ভেসে। বন্ধুরা, পানামের সৃষ্টির ইতিহাস তো জানা হলো, এখন আসুন শুনি এর ধ্বংসের ইতিহাস। 1965 সালে ভারত পাকিস্তানের সাম্প্রদায়িক দাঙ্গার সময় হিন্দু ব্যবসায়ীদের এই বসতি ছিল লুটেরাজদের লক্ষ্যবস্তু। ওই সময় লুটেরারা দরজা এবং জানলা পর্যন্ত লুট করে নিয়ে যায়। যাও বা কিছুটা ছিল, কিন্তু মুক্তিযুদ্ধের সময় এখনকার হিন্দু ব্যবসায়ীরা ভারতে পাড়ি জমালে পানাম হয়ে পড়ে এক জনমানবহীন নগরী। এরপর আর কখনো জেগে ওঠেনি এই পানাম সিটি। বাড়িগুলোতে বসতি গড়ার জন্য অনুমতি দেয় সরকার। বাড়িগুলোকে 10 থেকে 15 বছরের জন্য ইজারা দেওয়া হয় এবং পরে তা নবায়ন করা হয়। মূল বাসিন্দাদের অবর্তমানে বাড়িগুলো অযত্নে অবহেলায় ক্ষয়ে যেতে থাকে। এ নিয়ে বিস্তর লেখালেখি হলে 2004 সালে সরকার বাধ্য হয়ে ইজারা বাতিল করে দেয়। প্রতিদিন হাজার হাজার মানুষ দেখতে আসে একসময় জৌলস ভরা এই পুরনো নগরীকে। ধ্বংসপ্রাপ্ত এই নগরীতে দাঁড়িয়ে তাদের আক্ষেপ করা ছাড়া আর কিছুই করার থাকে না। 2006 সালে বিশ্বের ধ্বংসপ্রাপ্ত 100টি ঐতিহাসিক শহরের তালিকায় পানাম স্থান পায়। এই স্বীকৃতি থেকে উপলব্ধি করা যায় পানাম নগরীর গুরুত্ব। সময়ের স্রোতে দিনে দিনে ক্ষয়ে ক্ষয়ে বিলীন হয়ে যাচ্ছে একটি সমৃদ্ধ নগরী। রক্ষণাবেক্ষণে তৎপর না হলে হয়তো আর কিছুই দেখার থাকবে না এই নগরীতে। প্রিয় বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি এখানেই। দেখা হবে আগামী কোনো এক পর্বে অন্য কোনো স্থানে। এরকম ধরনের ভিডিও পেতে আমার পেজটিকে ফলো দিয়ে রাখুন
এবং যারা ইউটিউব থেকে এই ভিডিওটি দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।